কলকাতার উত্তরে মাইল 2 গেলেই বরানগর। বরানগরের বড় রাস্তার দুধারে তখন কলকারখানা, মুটে মজুর দোকান, বাজারপাট আর ভুসিমালের আড়ত। এইসবের ভিড় ছিল বেশি। এদের ধারে ধারে শ্রমিকদের বস্তিগুলো দেখা যেত। দিনের বেলায় পথে শোরগোল, হইচই, গরুর গাড়ির দল, জন্মযুদ্ধের হল্লা, মালগাড়ির আমদানি রপ্তানি, এমনকি মারামারি পর্যন্ত লেগে থাকত। কিন্তু সন্ধে হলেই তাদের আর চিহ্ন পর্যন্ত নেই। পথ হয়ে যেত নির্জন মরুভূমি। রাতের বেলা সে পথে হেঁটে যাওয়া নিরাপদ ছিল না। মাঝে মাঝে এক আধটা কুকুর কেবল ডাকতে ডাকতে চলে যেত। অনেক অসতর্ক পথিক নাকি অনেকদিন রাতে এই পথে গুন্ডাদের দ্বারা লাঞ্ছিত হয়েছে। ভদ্রলোক কয়েকজন যে পাড়ায় থাকতেন সে পাড়াটি গঙ্গার কাছাকাছি। তারা স্টিমারে কলকাতায় আনাগোনা করতেন। সকালের দিকে বেরোতেন, আবার ফিরে আসতেন দিনের আলো থাকতে থাকতে। তার একটা কারণ ছিল, যে পথটা দিয়ে তারা পাড়ার ভিতরে ঢুকতেন সেই পথের দক্ষিণ দিকে একটা প্রকাণ্ড পুরনো বাড়ি অনেক দিন থেকে পড়েছিল, এবং সেই বাড়ির ধার দিয়ে সন্ধ্যার পর হেঁটে যাওয়া তারা উচিত মনে করতেন না। বাড়িটা এখানকার পূর্বকালের জমিদার বংশের। এখন সে জমিদারও নেই, তাদের আগেকার ঐশ্বর্যও নেই। কেউ মরে গেছে, কেউ গেছে ছেড়ে, কিন্তু এই অট্টালিকা এখনো তার ভগ্ন দেহ নিয়ে অতীতকালের স্থবির প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে। বাড়িটা জনহীন, নানা আগাছায় পরিপূর্ণ। বাদুর আর চামচিকের বাসা, শিয়াল আর সাপের অবাধ লীলাভূমি। শুধু তাই নয়, লোকের বিশ্বাস এ বাড়িতে নাকি কোনো কোনো গভীর রাতে মানুষের কান্না শোনা যায়। আগেকার সেই জমিদারের 2টি মেয়ে নাকি এ বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। অর্থাৎ এ বাড়ির অন্দরমহলে ভূত আছে। ভূতের কথা শুনলে আর রক্ষে নেই। ভগবানের চেয়ে ভূতকে ও পাড়ার লোক বেশি মানে আর ভয় করে। সুতরাং অন্ধকার হলে ওপর দিয়ে আর কেউ হাঁটে না। কিন্তু চাটুর্যেদের জামাই এসব আজগুবি কথা হেসেই উড়িয়ে দিলেন। তিনি নতুন ডাক্তারি পাস করেছেন, কুস্তি করা দেহ, বিশাল বুকের ছাতি। শিলং পাহাড় থেকে সেদিন একটা প্রকাণ্ড বাঘ শিকার করে এসেছেন। তার ভয়ানক সাহস, ভূত তিনি গ্রাহ্য করেন না। বড়দিন উপলক্ষে তিনি শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছেন। সঙ্গে এসেছে তার বিশ্বাসী কুকুর টমি। এ পাড়ার সকলের সঙ্গেই তার পরিচয় হয়েছে। সবাই তাকে ডাক্তার বলে ডাকে। ছেলে ছোকরাদের দলে তার নাম ডাক খুব। একদিন ভূতের বাড়ি আলোচনায় তিনি উৎসাহ ভরে বললেন, যদি একটা রাত আমি ও বাড়িতে কাটিয়ে আসতে পারি তাহলে তোমরা আমাকে কি খাওয়াবে? ছেলেরা অবাক হয়ে বললে, একটা রাত? আপনি বলেন কি ডাক্তারবাবু? 2 ঘন্টার বেশি আপনি সেখানে থাকতে পারবেন? তবে কি বলেছি। ডাক্তার প্রথমটা হেসেই অস্থির। তারপর বললেন, কত বাজি ধরবে বলো? ছেলেরা বলে, রাজি। আপনি যা চাইবেন ফিরে এলে পাবেন। আচ্ছা, সেই ভালো। কথাটা ছড়িয়ে পড়তে দেরি হলো না। পাড়ার বিজ্ঞ লোকেরা এসে বাধা দিয়ে বললেন, অল্প বয়সে আমরাও জল চিবিয়ে খেয়েছি, কিন্তু ভূতকে মেনেছি চিরকাল। তুমি ও বাড়িতে যেও না বাবা, একটা ভালো মন্দ ঘটলে তখন। ডাক্তার হেসে বললে, আমাদের জাতের অবনতির একটা কারণ আমাদের ভূতের ভয়। আমাদের কথা তবে শুনবে না? আগে না। শ্বশুরবাড়ি সকলে কান্নাকাটি করে অস্থির। এমন সর্বনেশে ডাকাত জামাই তাদের না হলেই ভালো ছিল। ডাক্তার বললে, আমাকে যদি আপনারা বাধা দেন তাহলে ভবিষ্যতে আপনাদের সঙ্গে কোনো রকম সম্পর্ক থাকবে না। শাশুড়ি বললেন, বাঁচলে তো সম্পর্ক যাক বাবা, তুমি প্রাণে বেঁচে থাকো। ডাক্তার কোনো কথা শুনলে না। তার বন্দুক আছে, কুকুর আছে, দেহে অপরিসীম শক্তি, তার ভয় কি? সকলের বাধা নিয়ে অগ্রাহ্য করে সে প্রস্তুত হতে লাগলো। সেটা ছিল অমাবস্যা। ডাক্তার কোট প্যান্ট পরে বন্দুক হাতে নিয়ে টর্চটা পরীক্ষা করে হেসে বলল, রেডি। রাত তখন 10টা বাজে। পাড়ার ছেলেরা দল বেঁধে লাঠি সোঁটা হাতে নিয়ে শোরগোল করে একবার সেই প্রকাণ্ড বাড়িটার ভিতরে তন্ন তন্ন করে দেখে এলো।
শীতের দিন, সুতরাং বিছানা এবং আনুষঙ্গিক জিনিসপত্র দিয়ে আসা হলো। বড় একটা ঘড়ি রইল টেবিলের ওপর, একটা জলের কুঁজো আর কাঁচের গ্লাস, একটা লাঠি এবং বলা বাহুল্য কার্বাইডের একটা উজ্জ্বল আলো। টমি চিরবিশ্বস্ত পুকুরটা প্রকাণ্ড বাঘ শিকার করতে সাহায্য করে। 10টার পরে একসঙ্গে সবাই বিদায় নিলেন। তারা তখন এই বাড়ির ভয়ানক অন্ধকার গহ্বর থেকে পালাতে পারলে বাঁচে। কেউ আর কোনো দিকে তাকাতে সাহস করলে না, পাছে কিছু বিভীষিকা তাদের চোখে পড়ে যায়। ডাক্তার যে একা এই জনহীন অন্ধকার প্রাসাদের মধ্যে নির্বাসিত হয়ে রইল এবং তার ভাগ্যে যা কিছু একটা ঘটবেই, একথা ভাবতে ভাবতে সবাই যে যার বাড়িতে গিয়ে পৌঁছলো। ঘরের জানালা দরজা ডাক্তার একে একে সব বন্ধ করে দিল। কোথাও এতটুকু ফাঁক নেই। বাইরে বাতাস জোরে বইলেও আর কোথাও শব্দ হবে না। চারিদিক নিঃশব্দ, নিস্তব্ধ। এই বিশাল অট্টালিকার বাইরে যে রাস্তাঘাট আছে, লোকালয় ও মানুষ আছে, কর্মকোলাহলময় জগৎ আছে, তা কিছুই বোঝাবার উপায় নেই। এখানে শত শত মানুষের মৃত্যু ঘটলেও কেউ কোনো দিন জানতে পারবে না। অমাবস্যার অন্ধকার যেন প্রেতপুরীকে উদরসাৎ করেছে। ঘড়িটা টিকটিক শব্দ হচ্ছে। 11টা বাজলো। নিজের নিঃশ্বাসটা যে ইতিমধ্যে কখন ভারী হয়ে উঠেছে ডাক্তার বুঝতে পারেনি। 5 জনে আগে থাকতে ভয় দেখিয়ে দিয়েছে, তাই এই দুর্বলতা। মনে হলো ঘড়িটা যেন আরো একটু আস্তে শব্দ হলো ভালো হয়। ওটা ভয়ানক, জীবান্ত, অবাধ্য। বিছানার উপর বসে ডাক্তার একবার এদিক ওদিক তাকালে। দেয়ালগুলো জীর্ণ, তার গায়ে নানা রকম আঁকিবুকি কাটা, অনেকটা যেন মানুষের কঙ্কালের মতো। হঠাৎই খুটখুট শব্দ। ডাক্তার চমকে ফিরে তাকালো। না, কেউ নয়, বাতাসের শব্দ। না, বাতাসেরও নয়, বোধহয় কোনো পোকামাকড়ের আওয়াজ। কিন্তু কোন দিকে? জানালায় না দরজায়? আবার খটখট শব্দ। কি ধাক্কা দিল দরজায়? টমি মুখ তুলে তাকালো। একবার সে একটু গোঁ করে উঠল। সে যেন বাঘের সন্ধান পেয়েছে। না, কেউ নয়, বাতাস। পুরনো দরজা, বাতাসে একটু নড়ে বয় কি। টমি তার প্রভুর কোলের কাছে আবার মুখ নিচু করে পড়ে রইল। ডাক্তার হাত বুলিয়ে দেখল একবার তার বন্দুকটা ঠিক আছে কিনা। নিজের হাতটা যেন সহজে আর নড়তে চাইছে না। কেমন যেন মনে হতে লাগলো নিজের ওপর কর্তৃত্ব সে হারিয়ে ফেলছে। তবু অনেক চেষ্টায় সে গায়ে ঢাকা দিয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করবার চেষ্টা করলো, কিন্তু পলক পড়ছে না। চোখের তারা যেন স্থির হয়ে গেছে, পাথরের মতো প্রাণহীন। ঘড়িটা টিকটিক করছে। ওটা যেন জীবন্ত মানুষের মাথা, যেন ওর চোখ, কান, নাক আছে। ডাক্তারের দিকে চেয়ে হাসছে, প্রেতের মতো সেই হাসি। হঠাৎ তার দৃষ্টি পড়ল দেয়ালের গায়ে। উকি! দেয়ালে সেই আঁকি বুকি সেই মানুষের কঙ্কালটা নড়ছে কেন? ডাক্তারের বুকের ভিতরকার রক্ত জমাট বেঁধে এলো। কঙ্কালের গায়ে মাংস লাগছে একটু একটু করে। হাত, পা, বুক, মাথা, মুখ। উজ্জ্বল আলোয় সেই কঙ্কাল বিরাট দানবের চেহারা নিয়ে দেয়ালে উঠে দাঁড়ালো। এবার হাত বাড়িয়ে তার দিকে এগিয়ে আসবে। হাত বাড়িয়ে ডাক্তার বন্দুকটা ধরবার চেষ্টা করলো, কিন্তু হাতে উঠল না। কই, বন্দুকটা তো তার কাছে নেই। কে নিল? ডাক্তারের গলাটা যেন কে টিপে ধরছে। স্বর নেই, চিৎকার নেই, নিঃশ্বাস নেই। সে নড়বার চেষ্টা করলো, কিন্তু সম্ভব হলো না। খাটের সঙ্গে তাকে কে বেঁধে দিয়েছে। ডাক্তার জ্ঞান হারাননি, খুব সাহসী লোক সে। চেয়ে দেখলো, আশ্চর্য, জলের কুঁজোটা ঘরের মেঝের উপর পায়চারি করে বেড়াচ্ছে। কাঁচের গ্লাসটা দুটো ডানা মেলে প্রজাপতির মতো উঠছে। হ্যাঁ, এইবার ডাক্তার একটু ভয় পেয়েছে। ভয় তার রোমগুলো আর্তনাদ করে উঠল। আবার খটখট শব্দ। কিসের শব্দ? কই, টমি তো আর গোঁ করে উঠল না। ডাক্তার প্রাণপণে টমির গায়ে একটু চিমটি কাটলো। এত জোরে টমির গায়ের মাংসও খানিকটা তার আঙুলে ছিঁড়ে এলো। কিন্তু কই, টমি তো জাগলো না।
তবে বেঁচে আছে তো টমি? টমি বেঁচে নেই, তার নিঃশ্বাস পড়ছে না, তার সর্বশরীরে এক বিন্দু প্রাণ নেই, মরে সে কাঠের মতো পড়ে রয়েছে। এপাশে বন্দুক নেই, ওপাশে টমি নেই। ঘড়িটায় আর টিকটিক শব্দ হচ্ছে না, সেটা থেমে গেছে। কে দিলে থামিয়ে? টেবিলটা এবার নড়ে উঠলো, চারটে পায়া ছড়িয়ে নাচতে লাগলো। টমি, টমি! টমি বেঁচে নেই, বা হাতের কাছে তার মৃতদেহ অসাড় অচেতন। জলের কুঁজোটা ঘুরছে, কাঁচের গ্লাসটা উঠছে, টেবিলটা নাচছে, আর সেই দানবটা হাসছে তার দিকে চেয়ে। হঠাৎ সশব্দে দরজা জানালাগুলো খুলে গেল। ডাক্তার শিউরে উঠল। কারা ঢুকছে ঘরে? বড় বড় মাথা, ঝাঁকড়া ঝাঁকড়া চুল, পুঞ্জ পুঞ্জ অন্ধকারের মতো। মানুষ নয়, দানব নয়, এরা যেন আরো বিচিত্র। গভীর রাত্রি, অন্ধকারে এরা এসেছে কঙ্কালটার সঙ্গে ষড়যন্ত্র করতে। আলো কই? আলো? কার্বাইডের আলোটা যেন পাগলের মতো ঘরের চারিদিকে ছুটছে। কে তাকে তাড়া করছে, কিন্তু পালাতে পারছে না, যন্ত্রণায় ছটফট করছে। যারা ঘরে ঢুকেছে তারা নিঃশ্বাস ফেলছে, দ্রুত নিঃশ্বাস, ঝড়ের মতো তার শব্দ। ডাক্তারের সর্বাঙ্গ হিম হয়ে এলো। সে কেঁদে উঠবার চেষ্টা করলো, পারল না। গলা তার বন্ধ, হাত পা বন্দি, চোখ দুটো অচেতন। দেখতে দেখতে সেই দানবের হাতখানা তার মাথার দিকে এগিয়ে এলো। আস্তে আস্তে মাথাটা ছুঁয়ে সুড়সুড়ি দিতে লাগলো। মাথার সব চুলগুলো দাঁড়িয়ে উঠেছে। খাটখানা কে নাড়াচ্ছে? ডাক্তার আবার চিৎকার করবার চেষ্টা করলো, কিন্তু সেই হিংস্র প্রেতের দল তার বুকের উপর চেপে বসেছে, তাকে নড়তে দিলে না। খাটখানি দেখতে দেখতে তাকে নিয়ে শূন্যে উঠতে লাগলো। ডাক্তারের মাথাটা ঘুরছে। টমি, টমি! টমি মরে গেছে, কিন্তু হঠাৎ দেখা গেল টমির মুখটাও দানবের মতো বদলে গেছে। টমি নখর বিস্তার করে তার দিকে মুখ প্রেরণ করে এগিয়ে আসছে। বিশ্বাসঘাতক, তোমার এই কাজ! টমি দানব হেসে উঠল, ধারালো দাঁত দিয়ে ডাক্তারের পাঁজর কামড়ে ধরল। খাটখানা শূন্যে উঠছে, মহাশূন্যের ঘন অন্ধকার দেশে, আরো আরো উঁচুতে। দানবের দেশে তাকে নিয়ে যাবে, ভূত প্রেতের রহস্য রাজ্যে, উদ্ধর দেশে খাটখানা উড়ে যাচ্ছে, দূরে, অতি দূরে। ওই যা, তাদের হাত থেকে খাট খসে গেল। ডাক্তার বেঁকে নিচের দিকে পড়ে যাচ্ছে, হয়তো কোনো মহাসমুদ্রের জলে সে আছাড় খেয়ে পড়ে তলিয়ে যাবে। গেল, গেল! ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু! দরজা ধাক্কা পড়তেই ডাক্তারের ঘুম ভাঙল, বুকটা ধরপড় করছে। চোখ চেয়ে দেখলেন সকালের আলো জানালা দরজার ফাঁক দিয়ে ভিতরে এসে পড়েছে। সর্বশরীর তার তখনও কাঁপছে। দরজা খুলুন ডাক্তারবাবু! ডাক্তার চেয়ে দেখলেন সব ঠিক আছে। সেই আলো, ঘড়ি, টেবিল, কুঁজো ও গ্লাস, তার বন্দুক আর টমি। গলার আওয়াজ দিয়ে তিনি বললেন, যাই হে, দাঁড়াও। ধন্যবাদ।